আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি আমার জীবনে লক্ষ টাকা, কোটি টাকা, অনেক প্রকার টাকা ইনকাম করছি, দেখছি, খরচ করছি, অনেক কিছু কিনছি জীবনে। বাট আমার জীবনে যদি অর্থগত অর্জন বলা, আমার জীবনের সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট ছিল যখন আমি আমার ১ম স্কলারশিপের টাকাটা পাইছিলাম। সম্ভবত ক্লাস 8 এর বা 5 এর ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পরে আমাকে সম্ভবত ৫,০০০ সামথিং টাকা দিছিল। অ্যান্ড এই টাকাটার যে খুশি, যে ভালো লাগা, যে গর্বটা বা যে গরমটা আমি ফিল করছি, ঠিক আছে? এটা আমি কোটি টাকা কামাইলেও কখনো আমার এই ফিলিংসটা আর সেকেন্ড টাইম আসবে না। মানে ইটস আ ডিফারেন্ট টাইপ অফ ফিলিংস যে বৃত্তির টাকাটা পাওয়া। ইভেন বুয়েটে আসার পরও এইচএসসিতে বৃত্তি পাওয়ার পরে বুয়েটে এসে আমাদের কিছু টাকা দিছিল। সো তখনও টিউশনি করা লাখ টাকার উপরে কামাচ্ছিলাম, ঠিক আছে? বাট ওই যে বৃত্তির যে টাকাটা, ওটা একটা ডিফারেন্ট ফিলিংস, ঠিক আছে? টাকাটার অ্যামাউন্টটা খুব একটা বড় না, বাট টাকাটার মধ্যে একটা ইমোশন থাকে। সো তোমরা অনেকে হয়তোবা বৃত্তি পাইছো, অনেকের সামনে বৃত্তি পাবা। বাট এটুকু জাস্ট আমি শেয়ার করতে চাই এই ভিডিওতে যে জীবনে সবচেয়ে অসাধারণ ইনকাম, মেধা থেকে যে ইনকামটা হয়েছে সেটা হলো বৃত্তির টাকা। এটা একটা অস্থির ইনকাম, ঠিক আছে? এটা যে পাবা, আহ, টাকাটা খুব এনজয় করবার তুমি, বুঝছো? এরপরে অনেক টাকা আসবে, লাইফে এটার মতো মজা কোনো টাকায় নেই। সো আজকের এই ভিডিওটা হলো যে তুমি কিভাবে বৃত্তি পাইতে পারো। আমাদের সমাজে বা আমাদের বাবা মার একটা অনেক বড় আশা থাকে যে আমার ছেলে বা মেয়ে বৃত্তি পাবে। এখন বৃত্তি কিভাবে পাওয়া যায়, কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, শুরু থেকে কেমনে পড়বা, কি কি স্ট্র্যাটেজি এবং মেন্টাল প্রিপারেশন নিলে বৃত্তি পাওয়া ইজি হয়, সবকিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো শুরু করি। প্রথমত আমাকে একটা জিনিস বুঝতে হবে যে হোয়াটস ইয়োর গোল। দেখো একটা জিনিস, হোয়াট ডাজ ইয়োর সিরিয়াসনেস বা হোয়াট ডাজ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড টেল ইউ, এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো, আমি যখন বৃত্তি পাওয়ার কথা বলতেছি, বৃত্তি পাওয়ার একটা স্টেজ আছে। বৃত্তি পাওয়ার আগে আমাকে কি করতে হবে? আমাকে আগে 5 পয়েন্ট পাইতে হবে, তারপর আমাকে গোল্ডেন পাইতে হবে, তাই না? তারপরে আমাকে টোটাল মার্ক বেশি পাইতে হবে, তারপর আমার সবগুলো কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, সেগুলোতে বেশি পেলে আমি বৃত্তি পাবো, রাইট? এখন যদি কোনো স্টুডেন্টের মেন্টাল থটস এমন হয় যে ভাইয়া আমি কোনো মতন কিভাবে আমি পাশ করব, অর্থাৎ যেই স্টুডেন্ট পাস মার্ক তোলা নিয়ে চিন্তায় আছে, সে কি কোনোদিন বৃত্তি পাবে? উত্তর হলো না। আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব সুন্দরভাবে ডিজাইন করা। তুমি তাকে যেই পেইনটা দিবা, যেই ভয়টা দেখাবা, ও কনশাস মাইন্ডকে ওভাবেই চালিত করবে। অর্থাৎ আমার কনসার্ন যদি শুধুমাত্র পাশ করা নিয়ে হয়, আমি কোনো কালে এও জন্মে আমি বৃত্তি পাবো না। আমার কনসার্ন যদি 5 পয়েন্ট পাওয়া নিয়ে হয়, আমার বৃত্তি পাবো না। সো প্রথমত আমাকে আমার গোলটা ফিক্স করতে হবে যে আমার আলটিমেট গোল কি। আমার আলটিমেট গোল হলো বোর্ডে টপ করা। কারণ বৃত্তি কি আসলে বেসিক্যালি বোর্ডের টপাররা বৃত্তি পায়, খুব সিম্পল হিসাব। ছেলেদের মেয়েদের কোটা থাকে, বোর্ডে যারা সবচেয়ে ভালো নাম্বার পায় তারা বৃত্তি পাচ্ছে। সো আমার টার্গেট সিম্পলি বোর্ডে টপ করা। আমার কোনো এক্সামের আগে আমার মাথায় যাতে 1 সেকেন্ডের জন্য চিন্তা না আসে যদি প্লাস ছুটে যায়। প্লাস আমার কনসার্নই না, আমার কনসার্ন হলো 90 আপ কেমনে পাবো। যারা এই মাইন্ডসেটটা আনতে পারবে, যারা এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবে, এবং ভিজুয়ালাইজেশনের একটা অনেক বড় পাওয়ার আছে। তুমি চোখ বন্ধ করে দিনে একবার কল্পনা করবা যে তুমি একটা জায়গায় সাইন করে বৃত্তির টাকাটা নিচ্ছ, ঠিক আছে? দ্যাট শুড বি ইউর ভিজুয়ালাইজেশন। তাইলে তোমার মাইন্ডসেট যেমনভাবে চেঞ্জ হবে, ঠিক তেমনই অনুযায়ী তুমি আউটপুট পাইতে থাকবা, ঠিক আছে? সো তোমার এখানে সাবকনশিয়াস মাইন্ড এটা গাছে দিতে হবে যে আমি কি করতে চাই, আমি বোর্ডে টপার হইতে চাই। আমার মাথায় যাতে কখনো 1 সেকেন্ডের জন্য চিন্তা না আসে আমি 5 পয়েন্ট কেমনে পাবো, প্লাস কেমনে পাবো, পাস কেমনে করবো, এগুলা পরের কনসার্ন। মনে রাখতে হবে ইউ উইল নেভার এক্সিড ইউর হাইয়েস্ট এক্সপেকটেশন। অর্থাৎ তোমার যদি চিন্তা থাকে আমি 5 পয়েন্ট পাবো, তুমি পাবা 4 পয়েন্ট সামথিং। তোমার যদি চিন্তা থাকে সর্বোচ্চ গোল্ডেন পাওয়া, তাহলে তুমি 2 সাবজেক্টে প্লাস মিস করবা। তোমার যদি টার্গেট থাকে বোর্ডে টপ করা, তাহলে তুমি দেখবো টোটাল নাম্বার অনেক বেশি পাইছো। হয়তোবা বোর্ডে টপ হবে, হয়তোবা বোর্ডে টপ হবে না। কিন্তু কখনো এরকম হবে না যে তুমি চাইছো পাস করতে, তুমি বোর্ডে ফার্স্ট হয়ে গেছো, এরকম কখনো হবে না। ইউ উইল নেভার এক্সিড ইউর হাইয়েস্ট এক্সপেকটেশন। সো আমি প্রথম যে অ্যাসপেক্টটা বললাম, এটাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে আমার মেন্টাল অ্যাসপেক্টটা, কতটা স্ট্রং বৃত্তি পাওয়ার জন্য। এখন আসি যে বৃত্তি আসলে কিভাবে দেওয়া হয়। বৃত্তি দেওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে, কয়েকটা ধাপে আমাদেরকে জাজমেন্ট করা হয়। মনে রাখতে হবে যে আমাদের বৃত্তির মেল আর ফিমেল কিন্তু আলাদা, অর্থাৎ ছেলেদের এবং মেয়েদের বৃত্তির কোটাটা আলাদা। মেয়েদের সংখ্যাটা একটু কম, ছেলেদের সংখ্যাটা একটু বেশি। এবং উপজেলার সাইজ অনুযায়ী কিন্তু বৃত্তি আবার নির্ধারিত হয়। ধরো কোনো একটা উপজেলায়, সেটুসে ঢাকার সেটুসে কোনো একটা পার্টে অনেক স্টুডেন্ট, ওখানে আবার বৃত্তির যতজনকে আগে দেবে তার সংখ্যাটা একটু বেশি হবে। আবার ধরো দিনাজপুর সদর, এখানে স্টুডেন্ট অবশ্যই ঢাকার চেয়ে কম, তাই সংখ্যাটা একটু কমে আসবে। সো ডিপেন্ডিং অন ইউর উপজেলা, ওটার উপর বৃত্তির সংখ্যাটা নির্ভর করে। বাট তোমার এগুলো কোনো কনসার্ন না, তোমাকে সিম্পলি কয়েকটা ধাপ জানতে হবে যে কোন কোন জায়গায় বেশি মার্ক পাইলে বা ভালো করলে তোমার জন্য বৃত্তি পাওয়াটা ইজি হয়। প্রথমে তারা দেখে যে তুমি 5 পয়েন্ট পাইছো কিনা, এটা তো বেসিক কমন সেন্স। 5 পয়েন্ট যে পাবে না সে তো আর বৃত্তি পাবে না নিঃসন্দেহে।
তারপরে তারা 5 পয়েন্ট পাওয়ার পরে দেখে যে দুইটা স্টুডেন্ট 5 পয়েন্ট পাইছে, এদের মধ্যে কাদের টোটাল নাম্বারটা বেশি, টোটাল নাম্বার অর্থাৎ সবগুলা সাবজেক্ট মিলায় নাম্বার। এই জন্য আমি কিন্তু বলি যে বাংলা, ইংলিশ, ইসলাম শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয় এগুলোকে হালকায় নেওয়ার কোনো দরকার নাই, কারণ তোমার বৃত্তি দিবে টোটাল নাম্বার দেখে, নট তুমি ফিজিক্সে কত পাইছো, নট তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে কত পাইছো, রাদার দেন টোটাল নাম্বার কার কত বেশি। এবং বৃত্তির ক্রাইটেরিয়া হিসাবের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এইটাই, টোটাল নাম্বার। এইটাতেই নির্ধারণ হয়ে যায়, টোটাল নাম্বারের টপ 10-এ আসলে বৃত্তি পাওয়া যায়। বাট তারপরেও ধরে নিলাম যে টোটাল নাম্বার তোমার মোটামুটি দুইজন বন্ধু সমান হয়ে গেছে, দেন তারা দেখবে বাংলার নাম্বার কে বেশি পাইছে। তাহলে কি বাংলা অবশ্যই পড়তে হবে, বাংলা প্রথম দ্বিতীয় ভালো মতো পড়তে হবে। দেন তারা দেখবে ইংলিশের নাম্বার, দেন তারা দেখবে জেনারেল ম্যাথের নাম্বার, তারপরে সিরিয়ালে আদার্স সাবজেক্ট দেখবে। সো তুমি যে বাংলা, ইংলিশ এবং জেনারেল ম্যাথ হালকায় নিচ্ছিলা, স্পেসিফিক্যালি বাংলা, ইংলিশ, অবশ্যই এটা হালকায় নেওয়ার মতো কোনো বিষয় না। মুদ্রা কথা একটাই ভাইয়া, তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি হাইয়েস্ট নাম্বার তুলবো সব মিলায়, প্রত্যেকটা সাবজেক্ট যোগ দিয়ে যাতে আমার নাম্বারটা অনেক বেশি থাকে, ঠিক আছে? যেমন আমার এইচএসসিতে ছিল প্রায় 1211, 1300-র মধ্যে সম্ভবত, এবং ওইটা ছিল ওইবার দিনাজপুর বোর্ডে হাইয়েস্ট, আর গোটা কান্ট্রিতে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার 1211 2018 সালে। এবার আসি যে দেখো, তুমি যদি বৃত্তি পাইতে চাচ্ছ, তোমাকে এখন মনে রাখতে হবে যে তোমাকে এমন সাবজেক্টসে ফোকাস করতে হবে যেখানে টিপিক্যাল ভালো স্টুডেন্ট ফোকাস করে না। বুঝো যে নো হু ইউ আর ফাইটিং উইথ। তুমি তোমার ক্লাসের 1 থেকে 10 রোলের দিকে একটু তাকাও, একটু তাদের অর্ধবার্ষিকী রেজাল্টটা নিয়ে একটু চিন্তা করো যে 1 থেকে 10 রোল তারা কি ফিজিক্সে কম নাম্বার পাইছে কখনো, তারা কি কেমিস্ট্রিতে কম নাম্বার পাইছে, তারা কি বায়োলজিতে কম নাম্বার পাইছে, তারা কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশিক্ষণ পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোই কিন্তু তারা সবচেয়ে বেশি পড়তেছে নাকি, পড়তেছে না হলো বাংলা, পড়তেছে না ইংলিশ, পড়তেছে না ইসলাম শিক্ষা, পড়তেছে না বাংলাদেশ বিশ্ব পরিচয়, পড়তেছে না আইসিটি। এখন বুঝো, ফিজিক্সেও 100, বাংলাদেশ বিশ্ব পরিচয় 100, কেমিস্ট্রিতেও 100, বাংলাতে 100। সো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে সেম ওয়েটেজ ক্যারি করতেছে। বাংলাতে আবার দুইটা আছে, বাংলা প্রথম দ্বিতীয়, এখানে 200, ইংলিশে প্রথম দ্বিতীয় 200, সেখানে রাদার দেন ম্যাথে কি জেনারেল ম্যাথে 100 মার্ক, হায়ার ম্যাথে মাত্র 100 মার্ক। সো তুমি যদি টপারদের, তোমার তো বৃত্তির কখনো লুজারদের সাথে তোমার কোনো হিসাবই নেই, টপারদেরকে কাটাতে গেলে ওর যা উইক পয়েন্ট সেটাতে আমাকে কাজ করতে হবে। সো ইউ হ্যাভ টু ফোকাস অন বাংলা, ইংলিশ, ইসলামিক শিক্ষা এবং বিজিএস, এই সাবজেক্টগুলোতে। তোমরা যারা বৃত্তি পাইতে চাও, তোমাদের পড়াশোনাটা কিন্তু টিপিক্যাল পড়াশোনার চেয়ে একটু ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে তোমাদের একটা এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম আমরা হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে লঞ্চ করছি, যেখানে আমরা 50+ একাডেমিক থিওরি এবং টেস্ট পেপার সলভিং ক্লাস রাখবো, সেই সাথে কিউএনএ, এসএসসি সাজেশন। তুমি বৃত্তি পাও না পাও, তুমি যা করো ভাইয়া, আমি তোমাকে বলি আল্লাহ দুনিয়ার কোনো সাজেশন থেকে কমন না আসলো, প্রত্যেক বোর্ড পরীক্ষায় এসএসসি সাজেশন থেকে কমন আসবে। সো এই সাজেশনটা ইবুক আকারে পাবা। এছাড়াও আমাদের এক্সামস থাকবে এবং আমরা ফেসবুক গ্রুপে তোমাদের সাথে কানেক্টেড থাকবো। সো অন্যান্য বিভিন্ন জায়গায় হয়তো বা অনেক স্লো আগাবে, কিন্তু আমরা স্পেসিফিক্যালি তুমি যাতে বৃত্তি পাও সেটার জন্য আমরা অ্যাডভান্স লেভেলের বেশ কিছু ক্লাস রাখছি। আসো এবার আমরা পরবর্তী পয়েন্টে যাই। এখন বোর্ড এক্সামে কিভাবে নাম্বার বেশি পাইতে হয়, এই পয়েন্টটা একটু মনে রাখবা। এটা হলো যে কোনো বোর্ড এক্সাম, এসএসসি হোক, এইচএসসি হোক, যখনই বোর্ড এক্সামের ডিফারেন্সটা কোথায়? তোমার স্কুলে তোমার খাতা কাটে তোমার স্কুলের স্যার, তোমার স্কুলের স্যার কিন্তু চিনে তুমি কত রোল। যেমন তুমি যদি কোনো জেলা স্কুলের 1 রোল হও, দ্যার ইজ এ হিউজ চান্স যে তুমি যদি কোনো বড় সড়ো ফক আপ না করো, তাইলে কিন্তু তোমার নাম্বার কমবে না। ভালো স্টুডেন্টদেরকে টিচার একরকম মার্কিং করে যায়, কিন্তু যেই মোমেন্টে তুমি বোর্ড এক্সামে ঢুকছো সেই মোমেন্টে তোমার রোল নাই, তোমার নামও নাই, তোমার স্কুলের নামও দেওয়া নাই, তোমার জাস্ট দুইটা জিনিস আছে, একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার, যেটা একটাও তোমাকে চিনার মতো ইনাফ কোনো ইনফরমেশন না, এবং টিচার ওই পার্টটা কিন্তু ছিঁড়ে খাতাটা পায়। সো তোমার ওই খাতাটা শুধুমাত্র তোমাকে রিপ্রেজেন্ট করে, আর কিচ্ছু না। অর্থাৎ তুমি স্কুলে যদি কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ পাও, অথবা যদি তুমি স্কুলে ডিসঅ্যাডভান্টেজের শিকার হও, যেন স্কুলে তোমাকে স্যারেরা তোমার রোল পিছনে হওয়ার জন্য নাম্বার দিচ্ছ না, বোর্ডে এই ঝামেলাটা নাই। কিন্তু এখানে বোর্ডে এটাও ঝামেলা আছে যে বোর্ডের তোমার খাতা যে টপ নচ স্কুলের স্যারের কাছে গেছে এমন না, হতে পারে গ্রামের স্যারের কাছে গেছে, উনি হয়তো এত গাইড দেখেও নাই, উনি হয়তো এত অ্যাডভান্স ক্লাস করেও নাই, ওনার স্কুলেই স্টুডেন্ট আছে 50টা। সো উনি অবভিয়াসলি তোমাকে স্কুলের টিচারের মতো এত জেনারেস মার্কিং নাও করতে পারে। সো ওখানে দুর্বল স্যারের কাছেও খাতা যাইতে পারে। সেক্ষেত্রে খাতায় কি কি করা যাইতে পারে মনে রাখতে হবে। প্রথমত সাইজ ম্যাটার্স। বোর্ড পরীক্ষা একটা টিচার খাতা দেখে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে একটা খাতায় সে কিন্তু টাইম পায় 30 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট। সো এইটুকু টাইমের মধ্যে সাইজ দেখে জাজ করা হয়। স্পেসিফিক্যালি বাংলা প্রথম দ্বিতীয়, আমাদের বিজিএস, ইসলাম, আমাদের কেমিস্ট্রি থিওরি, বায়োলজির থিওরি,
এই জিনিসগুলা অবশ্যই সাইজ দেখে জাজমেন্ট করা হবে। সো ট্রাই করবা 7টা সৃজনশীল লেখার সবচেয়ে বড় করে যতটুকু লেখা যায়। এর পরবর্তীতে সেটা হলো কোয়ালিটি, লেখার কোয়ালিটি। যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এইম ইন লাইফ সবাই লিখছে। সামারাইজিং এর ক্ষেত্রে ডিরেক্ট উদ্দীপক থেকে লাইন বা প্যাসেজটা থেকে ডিরেক্ট লাইন অনেকেই তুলে দিছে। তোমার লেখার মধ্যে যত কোয়ালিটি থাকবে, যত ইউনিকনেস থাকবে, অর্থাৎ তুমি উক্তিগুলো একটু ডিফারেন্টলি লিখছো, ইংলিশে উক্তি দিছো, নীল কালি দিয়ে লিখে সবুজ কালি দিয়ে মার্ক করছো, তোমার খাতা যত ইউনিক হবে তত বাকি 10টা খাতা কাটার পরে তোমার খাতাটা দেখবে ডিফারেন্ট, তোমার নাম্বার হবে বেশি। এরপর হলো বিউটি, এই জিনিসটা মনে রাখতে হবে। তোমার খাতা আগে দর্শনধারী পরে গুণ বিচার, আমরা যত গল্প দেই টিচার আলটিমেটলি খাতার সৌন্দর্য দেখে নাম্বার দেয়, এটাই বাস্তবতা। সো লেখা সুন্দর করার চেষ্টা করবা, মার্জিন টানবা, নীল কালি সবুজ কালি ইউজ করবা, প্যারা করবা, বক্স করবা, চিত্র আর্ট করবা, যতভাবে খাতাটাকে সুন্দর করা যায়, কাটাকাটি কম করবা, স্পেলিং মিস্টেক করবা না, যতভাবে সুন্দর করা যায় সবচেয়ে বেশি সুন্দর করার চেষ্টা করতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো ডিটেইলস। এইটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো। এটার কারণে অনেক ভালো স্টুডেন্ট বোর্ড পরীক্ষা খারাপ করে ফেলে। ধরে নাও যে তোমার একটা ম্যাথ দিছে, ম্যাথটা তুমি বুয়েটের ভাইয়ের কাছে করছো, একদম ডিফারেন্ট একটা নিয়মে করছো, ম্যাথটা 100% ওকে আছে, কিন্তু এই ম্যাথটা কিন্তু বইয়ের সলিউশনে নাই, গাইডের সলিউশনেও নাই, কিন্তু তুমি জানো যে এটা রাইট। এখন তোমার যে বোর্ডের খাতাটা যার কাছে গেছে ওই স্যার হয়তো এই নিয়ম কখনো দেখেনও নাই, এবং বোর্ডের একটা টেন্ডেন্সি থাকে যে বইয়ের ভাষায় বা বইয়ের নিয়মে না করলে অনেক টিচার কাটে 0 বসায় দেয়। এখন তোমাকে কাটে 0 বসে দিলে তুমি কিন্তু কখনো জানতে পারবা না, জাস্ট দেখা যাবে তোমার মার্কটা একটু কম আসছে বা তুমি বৃত্তিটা পাইলা না। এটার কোনো রিমেডি নেই, চ্যালেঞ্জ করে সর্বোচ্চ তারা নাম্বারটা আরেকবার যোগ দিয়ে দেখে, কিন্তু এরকম খুব কম কেসেস আছে যে নাম্বার বৃদ্ধি পাইছে, হয়তোবা পাস করে যায়, হয়তোবা প্লাস চলে আসে, কিন্তু বৃত্তি কখনো চ্যালেঞ্জ করে চেঞ্জ হয় না। সেক্ষেত্রে তোমাকে ডিটেইলসে ফোকাস করতে হবে যে তুমি যে কোশ্চেনটা লিখতেছো ইলাবোরেটলি লেখো। এখানে মনে রাখতে হবে কি কি, এক হলো ইলাবোরেটলি লিখতে হবে, যে আমাকে বড় করে লাইন বাই লাইন লিখতে হবে। এর পরবর্তীতে আমি যেটা করব সেটা হলো আমি ব্যাখ্যা করে লিখব, এর পরবর্তীতে আমি স্টেপ বাড়ায় লিখব, এর পরবর্তীতে বইয়ের মতো করে করব, বইয়ের মতো করে করব। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় হুজুং ভাজাং চুংচাং ফু দিতে যাওয়া, টিচার একদম চুং করে কাটা দিবে, শেষ, সাবধান। এরপরে আসো, সেটা হলো আমাদের যেহেতু কম্পিটিশন টপারদের সাথে, টপাররা আরেকটা জায়গায় ফোকাস করে না, সেটা হলো এমসিকিউ। তোমরা সবাই কি পড়ছো আজীবন বলো দেখি? সিকিউ। কিন্তু বোর্ড পরীক্ষায় বাংলাতে 30 এমসিকিউ, বিজিএস এ 30 এমসিকিউ, আমার হইল গিয়া প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে 25 মার্ক এমসিকিউ, রাইট? এই এমসিকিউতে নাম্বার আছে, এমসিকিউ কেউ পড়তেছে না। সো তোমরা যারা স্টুডেন্ট আছো আমাদের, তোমাদের টেস্ট পেপার মেডিজি না কিনে তুমি আমাদের যদি মাস্টার বুক কিনো, এখানে সবগুলো সাবজেক্টে তুমি পাবা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি শুরুতে দেখবা পাঠ পরিচিতি, সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা দিছি, এবং তার পরবর্তীতে দিছি ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউগুলা। 3-4 পেজ আছে, বাট এই 3-4 পেজ তোমার বোর্ডের জন্য এভরিথিং কভার দিয়ে দিবে। মুদ্রা কথা একটাই, তুমি এমসিকিউ সলভ করে যাবা। এর পরবর্তীতে আরেকটা জায়গায় টাইম দিবা, সেটা হলো তোমার প্র্যাকটিক্যাল খাতাগুলো নিট অ্যান্ড ক্লিন রাখবা। ট্রাই করবা তোমার প্র্যাকটিক্যালে যাতে 25-এর নিচে 1 মার্কও না দিতে পারে। সো প্র্যাকটিক্যালটা একটু সিরিয়াসলি নিবা। মেজরিটি স্কুলে প্র্যাকটিক্যাল ইজ বেসিক্যালি প্র্যাকটিক্যাল খাতা রেডি রাখা, দ্যাটস ইট। এক্সামটা পার্টিসিপেট করা, প্রপারলি পার্টিসিপেট করা গেল। এখন আসি, সেটা হলো বোর্ড পরীক্ষা ভালো করার উপায়টা কি। মূলত জানতে হবে বোর্ড পরীক্ষা ইজ অল অ্যাবাউট টেস্ট পেপার সলভিং করা। টেস্ট পেপার সলভ, তোমাকে মনে রাখতে হবে টেস্ট পেপারে সব টপিক থাকে না। তুমি যদি কিউএনএ এসএসসি সাজেশন ফলো করে থাকো, এটা হলো সাজেশনের সলিউশনটা। এখানে আমরা হাতে গোনা 20 থেকে 25টা পার চ্যাপ্টারে আমি 10 থেকে 15টা করে সিকিউ দিয়ে টোটাল চ্যাপ্টার সবগুলো কমপ্লিট করছি। এই বইয়ের বাইরে মেজরিটি অফ দ্য টাইম সিকিউ থাকবে না। অর্থাৎ বোর্ড পরীক্ষায় ইটস নট অ্যাবাউট তুমি পুরা চ্যাপ্টার জানো কিনা, ইটস অ্যাবাউট এই চ্যাপ্টারে 20% টপিক্স আছে, যে 20% টপিক্স থেকে বোর্ড পরীক্ষার 80% কোশ্চেন হবে, যেটাকে পেরেটোস প্রিন্সিপাল বলা হয়, পৃথিবীর সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। সেই টপিকগুলোতে তুমি এক্সপার্ট কিনা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যে তোমার ধরো গতিসূত্রের ম্যাথ আসছে, গতিসূত্রের সবগুলা ডিটেলস তুমি জানো কিনা, T1 T2 ডিফারেন্ট হলে কি করতে হয়, টি-তম সেকেন্ডের দূরত্বটা তুমি জানো কিনা, এভরি ডিটেলস তুমি জানো কিনা, এইটা ইনশিওর করতে হয় বোর্ড এক্সামে। এই জন্য কিন্তু আমরা এসএসসি স্কলারশিপ প্রোগ্রামটাকে আমাদের একাডেমিক প্রোগ্রামের সাথে ডিফারেন্ট রাখছি, কারণ এইখানে টিচাররা আমাদের টেস্ট পেপার এবং তার থেকে একটু এক্সট্রা থিওরি এবং ক্লাস করাবে, কিন্তু নট লাইক দ্যাট পুরো চ্যাপ্টারের যেই টপিকগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বিগত বছরে আসছে সেগুলা থেকে। ঠিক আছে, এবং যারা বোর্ডে বৃত্তি পাইতে চাও ভাবা, আমাদের এসএসসি সাজেশনটার খুব সিম্পল বিন্যাস হলে এখানে 3 টাইপের টপিক থাকে, বোর্ডে পাস টপিক, বোর্ডে প্লাস টপিক, বোর্ডে প্লেস টপিক। তোমাকে এই 3 টাইপের টপিকই পড়ে যেতে হবে যদি তুমি বৃত্তি পাইতে চাও। ঠিক আছে, সো এসএসসি সাজেশন ফলো করতে পারো, মাস্টার বুক কিনতে পারো, স্কলারশিপ প্রোগ্রামে এনরোল করতে পারো। এবার আসি, সেটা হলো যে আমাদের
বাট নো অবলিক রিড এভরি টপিক। আমরা কিন্তু বলতেছি যে আমাকে সার্টেন কিছু টপিকে এক্সপার্ট হইতে হবে, কিন্তু এটার কখনো এরকম মিনিং বের করবা না যে না আমি শুধুমাত্রই 10টা টপিকই পড়ে যাব, আমি বাকি সব টপিকই পড়বো, বাকি সব টপিকে ম্যাথ করব, বাকি সব টপিকে রিডিং পড়ে যাব। কিন্তু এটার বাইরে আমাকে যেটা এনশিওর করতে হবে যে আমি বাকি টপিকগুলার জাস্ট জানি কিনা। তুমি প্রথমত বৃত্তি পাচ্ছ, ইউ আর এ টপার ইন দ্য ফার্স্ট প্লেস, তুমি ভালো স্টুডেন্টই, কিন্তু ভালো স্টুডেন্ট কোনো টপিক ছাড়ে না, বাট ও জানে যে আমি সব জানলেও আমাকে 20টা টপিকে এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে, এরপরে আসি, সেটা হলো যে বোর্ডে বৃত্তি পাইতে চায় সে কখনো এরকম কোনো কিছু করে না যে না আমি একদম 7 দিন পড়লাম, পুরা পাগলের মতো পড়লাম, এসএসসি পরীক্ষার 1 মাস আগে থেকেই পড়বো, আর কিছু পড়বো না। কখনো এমনি বৃত্তি পাবা না। 5 পয়েন্ট পাইতে পারো, প্লাসও পাই যাইতে পারো, কিন্তু বৃত্তি হবে না। বৃত্তি পাওয়ার জন্য তোমাকে যে এই পুরা প্রোটোকলটা বললাম, তোমার একদম এসএসসির সর্বশেষ এক্সাম পর্যন্ত এই ফুল সিরিয়াসনেস অ্যান্ড প্রোটোকলটা ধরে রাখতে হবে। মাথার মধ্যে কন্টিনিউয়াসলি বোর্ডের বৃত্তি পাওয়ার ব্যাপারটা রাখতে হবে। এবং সর্বশেষ যে সাজেশনটা আমি দিব, মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্দে চাইতে হবে। আমার এখনো খেয়াল আছে, আমি আমাদের 5-এ যে পিএসসি ছিল, 8-এ জেএসসি ছিল, 9-10-এ এসএসসি ছিল, এইচএসসি ছিল। আমার প্রত্যেকটা এক্সামের মানে যতদিন আমি নামাজ পড়ছি জুম্মার নামাজে, আমি প্রত্যেকটা মোনাজাতে বলছি যে আল্লাহ আমাকে একটা বৃত্তি দিও, আল্লাহ আমি যাতে বৃত্তি পেতে পারি, আল্লাহ যাতে আমি বলে বৃত্তি, আল্লাহ যাতে বৃত্তি হয়। এবং আল্লাহর মধ্যে প্রায় প্রতিটা এক্সামে আমার বৃত্তি ছিল। সো তোমাকে মহান আল্লাহ তাআলার কাছে যেতে হবে, এটা লিখতে হয় না, ওটা অ্যাকচুয়ালি তোমার ডেইলি কাজের মধ্যেই পড়ে। ঠিক আছে, সো এই যদি ওভারঅল প্রোটোকল তুমি ফলো করো, ইনশাআল্লাহ তোমার এসএসসিতে স্কলারশিপ আসবে। এটা স্কুল লাইফের সর্বশেষ স্কলারশিপ এক্সাম, এটার টাকা স্কুল থেকে দিবে না, এটা তুমি যে কলেজে পড়বা সেই কলেজ থেকে দিবে। তো একটা কঠিন ব্যাপার স্যাপার থাকে আর কি। এবং যারা যেখানেই পড়ো না কেন, রেকর্ডেড প্রোগ্রামে কম্প্যাক্ট এবং কমন উপযোগী এবং অ্যাডভান্স লেভেলের ক্লাস কিন্তু আমরা হালকেনস্টাইন অলওয়েজই দেই। সো চেক দ্যাট কোর্স আউট ফ্রম দ্য ডেসক্রিপশন। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, টাটা।